দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে সবার কাছে নিজের জন্য এবং অসুস্থ মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন তিনি। শফিকুল হকের রিপোর্ট। পূর্ণতা পেল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। দেড় যুগেরও বেশি সময় পর যখন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান নয়াপল্টনে পৌঁছান, তখন তিল ধারণের ঠাঁই নেই। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান। কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ভিড় করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না করতে আহ্বান জানান তিনি। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাফলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। শুভেচ্ছা বক্তব্যে দেশকে নতুন করে গড়ে তুলতে যার যার অবস্থান থেকে কাজ করার নির্দেশনা দেন দলের এই হাইকমান্ড। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নিজের জন্য দোয়াও চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন, দেশকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। পরে তার জন্য নির্ধারিত কক্ষে প্রবেশ করে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আর দলীয় কার্যক্রমের তদারকি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এর মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান হলো। এবং আজকে এখানে এসে তিনি যেই বার্তাটি দিলেন সেটিও আসলে ঐক্যের বার্তা এবং দেশের জন্য যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব ততটুকু করার আহ্বান জানালেন বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হক, ৭১, ঢাকা। ঢাকা ১৭ সহ বগুড়া ৬ আসনে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তার এজেন্টরা। বিএনপি চেয়ারপারসনের পক্ষে ৩টি আসনেই রাখা হয়েছে বিকল্প, প্রয়োজনে লড়বেন দল মনোনীত বিকল্প ৩ প্রার্থী। আর জোটের কারণে বিএনপি আসন ছেড়েছে একাধিক আসনে। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেবার শেষ দিনে ছিল প্রার্থীদের নানা দৌড়ঝাঁপ। আসন ভাগাভাগির পাশাপাশি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন ফরম জমা দেন প্রার্থীরা। এবারই প্রথম নির্বাচনে অংশ নেবার পাশাপাশি ২টি আসনে প্রার্থী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লড়বেন ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে। ঢাকা নির্বাচনী এলাকার প্রার্থী হিসাবে তার পক্ষ থেকে আমি তার প্রধান নির্বাচনী এজেন্ট, প্রধান সমন্বয়কারী এবং আমার সাথে আমাদের সহকারী সমন্বয়কারী ডক্টর ডোনার এবং আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক সহ আমরা ৫ জন এখানে এসেছি আজকে ওনার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে। আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে তার মনোনয়নপত্র জমা দিয়ে এসেছি। নির্বাচনে অংশ নিতে ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ এই ৩টি আসনে প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে শারীরিক অবস্থা বিবেচনায় প্রতিটি আসনেই রাখা হয়েছে বিকল্প প্রার্থী। ফেনী ১ আসনে থাকছেন আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বগুড়া ৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোর্শেদ আলম এবং দিনাজপুর ৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। যুগপৎ সঙ্গীদের আসন সমঝোতায় দলটি ছেড়েছে বেশ কিছু আসন। এদিন তারাও বিভিন্ন আসনে মনোনয়ন ফরম জমা দেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের মনোনীত প্রার্থী হিসাবে একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত প্রার্থী হিসাবে এবং যুগপৎ ধারায় আমাদের যে রাজনৈতিক দলগুলো তাদের সমর্থিত প্রার্থী হিসাবে আজকে আমি ঢাকা ১২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি। তবে জোট সঙ্গীদের কেউ কেউ নিজ দল বাদ দিয়ে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে লড়ছেন। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।
এনসিপিতে যোগ দিয়েছেন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন থেকে দলটির মুখপাত্র হিসেবে কাজ করবেন তিনি। একই সাথে ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্ব তাকে দিয়েছে দলটি। তবে রাজনৈতিক দলে যোগ দিলেও নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন আসিফ মাহমুদ। সোমবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের দলে যোগ দেওয়ার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ নিয়ে আসিফ মাহমুদ বলেন, আসন্ন নির্বাচনে এনসিপির বেশি সংখ্যক নেতাদের সংসদ সদস্য করতে কাজ করবেন তিনি। এছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে তিনি এনসিপিতে যোগ দিয়েছেন বলেও জানিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান থেকে পদত্যাগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। পার্টির পক্ষ থেকে তাকে মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে এবং আপনারা জানেন যে এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন। এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকলেও তা প্রতিদিনই উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সে বিষয়টি বিজিবিকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। সোমবার বিজিবি দিবসে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সোমবার পিলখানা সদর দপ্তরে পালিত হয় বিজিবি দিবস 2025। শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ আপনার সানুগ্রহ উপস্থিতি। অনুষ্ঠানে বিজিবির চলতি বছরের সাফল্য তুলে ধরে মহাপরিচালক বলেন, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি আগের চেয়ে আরও সুসংগঠিত। আজকের এই মহতী অনুষ্ঠানে আমি জোর গলায় বলতে পারি, বিজিবি আজ অতীতের সকল সময়ের চেয়ে অধিক সুসজ্জিত ও সুসংগঠিত। বিগত এক বছরে বিজিবিতে প্রতিষ্ঠা লাভ করেছে একটি বর্ডার গার্ড ব্যাটালিয়ন, একটি স্টেশন সদর দপ্তর, একটি গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও একটি K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার। এবছর কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিজিবির 72 সদস্যকে বিভিন্ন রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয়। সীমান্ত দিয়ে অপরাধী অনুপ্রবেশ বা পলায়ন রোধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আপনাদের কাছে আমার অনুরোধ রাখব, চেইন অফ কমান্ডের প্রতি পূর্ণ আস্থা এবং অনুগত্য বজায় রাখবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ঘিরে অস্ত্র ঢুকলেও প্রতিদিনই তা উদ্ধার করা হচ্ছে। 2-4টা যে অস্ত্র ঢুকতেছে না তা না, এবং ঢুকতেছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে, এই 1-2টা করে কিন্তু ডেইলি, একদিন 5টা বিদেশি পিস্তলও কিন্তু ধরা হয়েছে। মানে কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেয় বিজিবি। সাজিদ সরকার, 71, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরের প্রতিটি অঞ্চলেই বইছে নির্বাচনী আমেজ। নানা ভাবনায় ব্যস্ত জেলার সাধারণ ভোটাররা, বাদ নেই নারীরাও। তারা এবার চাইছেন নতুন নেতৃত্ব আর নারী বান্ধব একটি সমাজ। বলেছেন তারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান, নির্বাচিত করতে চান এমন একজন প্রতিনিধি যিনি নারীর সার্বিক উন্নয়নে গুরুত্ব দেবেন। আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন।
আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহী লক্ষ্মীপুরের নারী ভোটাররা। তারা এবার শুধু ভোটার নয়, পরিবর্তনের প্রত্যাশায় সোচ্চার। এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চান নারীরা, সেই সাথে নিরাপদে কেন্দ্রে যাবার নিশ্চয়তাও চান। তারা বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে নিরাপদ ভোটের পরিবেশ। গত বছর যে নির্বাচনটা হয়েছিল, আমি আমার প্রায় 14 কিলোর মতো হেঁটে আমি যাই ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে, কিন্তু যখন আমি ভোট কেন্দ্রে পৌঁছাই তখন শুনি যে আমার ভোটটা দেওয়া হয়ে গেছে। তো আমি এমন ভোট চাই না যে আমার ভোটটা আগেই হয়ে যায়। আমি অনেক আশাবাদী যে আমি এবার ভোট দিব এবং যে আমার পছন্দের যে প্রার্থী রয়েছে বা তাদেরকে ভোট দিতে পারবো এবং আমাদের দেশের প্রতিনিধি নির্বাচন করতে পারবো। নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানে নারীর সমান সুযোগ, এই দাবি সবচেয়ে বেশি উঠে আসছে লক্ষ্মীপুরের নারীদের কণ্ঠে। নারীরা বলছেন, এবারের সরকারকে অবশ্যই নারী বান্ধব হতে হবে, আর নারী বান্ধব সমাজ গড়তে হলে প্রতিশ্রুতির পাশাপাশি দরকার কার্যকর বাস্তবায়ন। আমি চাই আমি এমন একজন প্রতিনিধিকে ভোট দেই যে প্রতিনিধি প্রথমত যে প্রতিনিধিত্বটার মধ্যে প্রথম যে পরিবর্তনটা নিয়ে আসবে ওটা হচ্ছে নারীদের কর্মসংস্থানের পরিবর্তন, এবং নারীরা যে ঘর থেকে বের হয়ে কিছু একটা করবে 100% নিরাপত্তার সহিত, এই জিনিসটা আমি চাই। আমি চাচ্ছি আমি আমার মতো করে ভোটটা দিব। আমাদের দেশের মধ্যে এখন যে এভাবে নারী দর্শন, শিশু দর্শন হইতে আছে, আমরা মেয়েরা এখনো অবাধ্য, কোনো স্বাধীনতা নাই পাইলেও আমরা তারপরেও নানা অনেক বিপদের সম্মুখীন হই। আমি চাই যে দেশের মধ্যে নির্বাচন হইলে মা, বাপ, ভাই, বোন সবাই তার নিরাপত্তা। নারীরা মনে করছেন, সুষ্ঠু নির্বাচন শুধু ভোটাধিকার প্রয়োগের বিষয় নয়, এটি একটি নতুন বাংলাদেশের পথে অগ্রযাত্রা। অতীতের ভয়কে জয় করে পরিবর্তন দেখতে চান তারা, পাশাপাশি চান মত প্রকাশের স্বাধীনতা। আর নারী হিসাবে চাবো আমাদের যাতে নারীদেরকে সেফ ভাবে রাখা, সমাজে যাতে সেফলি ভাবে থাকা হয়। মহিলাদের কর্মসংস্থান, তারপর মহিলাদের জন্য স্বাধীনভাবে কাজ করতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দিতে হবে আমাদের। লক্ষ্মীপুর জেলায় এবার মোট ভোটারের সংখ্যা 16,37,000-এর বেশি। এর মধ্যে নারী ভোটার আছেন 7,90,000। মনিরা কাজুরি, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।